একটা প্রত্যন্ত গ্রাম, মধ্যরাত। শ্মশান ঘেঁষা একটা কুটিরে যজ্ঞের আগুন জ্বলছে। আগুনের সামনে একটা সিঁদুর মাখানো মানুষের মাথার খুলি। করটির চোখ ও মুখের গহ্বর থেকে ক্রমাগত বেরোচ্ছে কালো ধোঁয়ার কুণ্ডলী। ঠিক তার সামনে বসে আছে একজন তান্ত্রিক গোছের লোক। লজ্জা নিবারণের জন্য শুধু এক চিলতে লাল কাপড়। কিছু একটা বিড়বিড় করে চলেছে ক্রমাগত। আর আর কিছুক্ষণ পর পর আগুনে ঢালছে মদ আর ঘি। আরও কি সব উপকরণ সাজিয়ে রেখেছে আশেপাশে। তার মধ্যে কলা পাতার উপর রাখা এক মুঠো চাল, কিছু কিছু পাখির পালক, লাল লাল রঙের কয়েকটা ফল আর কালো রঙের বৃত্তাকার কিছু একটা। সেটা যে কি তা বোঝা দায়। হঠাৎ একটা বিকট আওয়াজ সঙ্গে করে অন্ধকার জায়গাটাকে খানিকের জন্য আলোকিত করল এবং তান্ত্রিক বা সাধু যেই হন তার মুখটা স্পষ্ট হয়ে উঠল। লোকটির মুখে কালো কালি লেপা ও বুকের কাছে একটা গভীর ক্ষতচিহ্ন, যেন অনেকটা করে মাংস কেউ কেউ খুবলে নিয়েছে। হঠাৎ একটা বিকট আওয়াজ আকাশ পাতাল যেন কাঁপিয়ে তুলল। সেই মুহূর্তে লোকটি চোখ খুলল এবং একটুও না চমকে করটির মুখের ভেতর ছুঁড়ে দিল কিছুটা চাল। চোখের গহ্বর থেকে কিছুটা আগুন জ্বলে আবার মিলিয়ে গেল। একটা মৃদু হাসি ফুটে উঠল যজ্ঞে বসা লোকটির ঠোঁটে। তোমরা শুনছো 86.7 তোমার FM, আর আমি আরজে সৃজন। আর আজ অর্ক ফিরছে। সেই যে বেগুন কোদর ডাউহিলের ঘটনার অর্ক, সেই অর্ক আজ আবার ফিরছে। তারই একটা ওই ডায়েরি ছিল, বেশ কি যেন নাম, ওই অর্কর ডায়েরি। হ্যাঁ, সেখান থেকেই কিছু ঘটনা আজ তোমাদের আবার সাজিয়ে গুছিয়ে শোনাবো নিজের মতন করে। ওর নাকি আজকাল বেশ নামডাক হয়েছে রিপোর্টার হিসেবে, কে জানে। এই গল্পের নামকরণ কি করব তা নিয়ে বেশ একটু ধন্দে ছিলাম। তাই তখন মানে যখন রেকর্ড করছিলাম আর কি, গল্পের নামটা ঠিক নিতে পারিনি। তাই পরে যদি নামকরণ করে থাকি তা পোস্টারে তো চলেই এসছে এতক্ষণে। আসলে ওই ডায়েরিটা ভীষণ খাপ ছাড়া, নামটামের কোনো বালাই নেই। সমস্ত ঘটনাও কেমন এদিক ওদিক ছড়ানো ছেটানো, তাই জন্যই একটুখানি সাজিয়ে গুছিয়ে নিতে হয় আর কি। গল্পে বিভিন্ন চরিত্রে গল্পের জন্য চ্যানেল থেকে সৌমেন সাহা এবং আমি আরজে সৃজন। গল্পের জন্য চ্যানেলে নতুন গল্প রিলিজ হচ্ছে প্রত্যেক সপ্তাহে 2টো করে। তো অবভিয়াসলি যাও গল্পের জন্য চ্যানেলকেও সাবস্ক্রাইব করে এসো এবং আজকের গল্প শুরু করা যাক। অর্কর ডায়েরি সিরিজের 3য় গল্প, নামটা পোস্টারে আছে। ইদানিং বড্ড ঝামেলায় পড়েছে অর্ক। ক্যালকাটা নিউজ টাইমসের রিপোর্টার অর্ক, যাকে লোকে ভাবছে যে সে বোধহয় একজন প্যারানর্মাল রিসার্চার। এইসব ঝামেলার কারণ তার খুব বিখ্যাত হয়ে যাওয়া 2টো রিপোর্ট বা প্রতিবেদন, যেটা ক্যালকাটা নিউজ টাইমসের খবরের কাগজে বেরিয়েছিল। তার ফলে কাগজের বিক্রিও বেড়ে গেছে। তার কাছে মাঝে মাঝে এখন ফোনও চলে আসে সাহায্যের জন্য। তার নম্বর যে কে দেয় সেটা অর্ক আজও বুঝতে পারে না। প্রতিবারই তারা নিরাশ হয়। অর্ক কোনোবারই তেমন কিছু করে উঠতে পারেনি, সে বেগুন কদুরি হোক বা ডাউহিল।
তবে আজকের ব্যাপারটা একটু অন্যরকম। সকাল থেকে ওর মনটা খারাপ। জানলার দিকে তাকিয়ে বসেছিল ওর শ্যামবাজারের পৈতৃক বাড়িতে। গাড়ি ঘোড়ার প্যাঁ প্যাঁ পুঁ পুঁ, ধুলো ধুলো রাস্তা, চায়ের দোকানের ঊর্ধ্বমুখী ধোঁয়া, মানুষের কোলাহল, কোনোটাই ওর কানে ঢুকতে চাইছে না। কেবলই তার মাথায় ঘুরপাক খাচ্ছে আজ সকালের তার সুখনিদ্রা ভঙ্গ করা ফোন কলটা। একজন বাবার কাতর অনুরোধ তার মেয়েকে বাঁচানোর জন্য। গলায় একটা অসহায়তা লক্ষ্য করেছিল অর্ক। বিস্তারিত জানতে চায় অর্ক, কিন্তু যেটা সে বলল তাতে অর্কর সেরকম কিছু করবার নেই। আর এই কিছু না করতে পারাটাই অর্কর মন খারাপের কারণ। আচ্ছা, কোনোভাবে কি সাহায্য করা যায় না? মনে মনে প্রশ্ন করে নিজেকে। জানলা থেকে মুখ ঘুরিয়ে নিজের ল্যাপটপটা খোলে অর্ক। অর্ক রিপোর্টারের পাশাপাশি একজন ফটোগ্রাফার। তার কাজের সূত্রে তোলা কিছু ছবি একটা ফোল্ডারে যত্ন করে সাজানো আছে, একদম তার কর্মজীবনের শুরুর দিন থেকে সব ছবি একত্রে। মাঝে মাঝে সেসব ছবিগুলো খুলে বসে। নিজের অ্যামেচার কাজ থেকে প্রফেশনাল কাজের জার্নিটা দেখে একটা আত্মতুষ্টি পায় সে। ফোল্ডারের ছবি ঘাঁটতে ঘাঁটতে তার নজরে পড়ে যায় একজনের ছবি। বেশ অনেককাল আগে তোলা এই ছবিটা। মাথায় জটা, কপালে ভস্ম, তার উপরে আবার রক্তমাখা আঙুল দিয়ে 3টি দাগ। সব মনে পড়ে গেল অর্কর। আর হয়তো একটা উপায়ও পেল সেই অসহায় বাবাকে সাহায্য করবার। পাঁচ ঘন্টা অতিক্রান্ত। স্পিডবোট ছুটেছে সমুদ্রের জল কেটে কেটে। স্পিডবোটে 2জন মানুষ, একজন চালাচ্ছে ও আরেকজন যাত্রী। দুজনের চোখে তীক্ষ্ণ দৃষ্টি এবং ভয়ের ছাপটাও যেন স্পষ্ট। দুই পাশে তাদের ঘন অরণ্য, গাছগুলো ঝুঁকে আছে সামুদ্রিক নোনা জলের ওপর। মাঝে মাঝে দূর থেকে ভেসে আসছে বাঘের গর্জন। হ্যাঁ, রয়্যাল বেঙ্গল টাইগার। অর্ক এখন সুন্দরবনে। স্পিডবোট করে ছুটেছে বাংলাদেশ বর্ডারের খুব কাছে, ভারতের সুন্দরবন এলাকার অন্তর্ভুক্ত শেষ দ্বীপ উষ্মা দ্বীপ। উষ্মা মা কালীর আরেক নাম। এই দ্বীপের কথা হয়তো আগে কেউ শোনেনি, তার কারণ অবশ্যই গুগল ম্যাপে নামের কোনো অস্তিত্ব নেই। সুন্দরবনের মানচিত্র খুললে ভারত ও বাংলাদেশ বর্ডারের ঠিক আগে একটা ছোট্ট দ্বীপ দেখা যায়, কিন্তু এর কোনো নাম নেই। বইয়ের পাতায় বা কোনো মানচিত্রে এর কোনো উল্লেখ নেই। আজ থেকে প্রায় 5-6 বছর আগে এখানে একবার আসতে হয়েছিল অর্ককে, সুন্দরবন নিয়ে একটা প্রবন্ধ লেখার সুবাদে। সেইবারেই ঠিক ওই দ্বীপে দেখা হয়েছিল এক তন্ত্র সাধকের সাথে। তান্ত্রিক বলতে আমাদের মনে কালো দুনিয়ার মানুষ বলে মনে হয়, কিন্তু সব তন্ত্র সাধক এক নয়। অনেক তান্ত্রিক আছে যারা কেবল স্বচ্ছ এবং ভালো দিকটাই সাধনা করে এসছে। আজীবন কালীশঙ্কর মা তারার সাধনা করে এসছেন এবং প্রাপ্ত সব শক্তি দিয়ে নিজেকে উজাড় করে দিয়েছেন এখানকার আদিবাসীদের জন্য। আর নিজের থাকার ওই দ্বীপটির নামকরণ করেছেন মা কালীর আরেক নামে, উষ্মা। বোট এসে দাঁড়ালো সেই ছোট্ট দ্বীপের সামনে। চারিদিকে সুন্দরী গাছের সারি, মাঝে ছোট্ট একটা পায়ে চলা পথ। এরই মধ্যে আকাশ কেমন কালো করে এসছে। আর এই বনের ভেতর ঢুকতেই
রীতিমতো গাছপালার ছায়ায় রাত। কালীশঙ্কর বাবার সাথে অর্কর আলাপ সেবারেই। ঘুরতে ঘুরতে এখানে এসে পড়েছিল অর্ক। সেদিন ওনার সাথে বেশ অনেকক্ষণই গল্প হয়। লোকটি খুবই মিশুকে। এখানে থাকেন শুধুমাত্র শান্তিতে নিজের সাধনা চালিয়ে যেতে। মাঝে মাঝে আশেপাশের গ্রামের লোকেরা আসে তার কাছে। ওদের কাছে কালীশঙ্কর বাবা একজন মহান ব্যক্তি। বহুবার ওদের নানা বিপদ থেকে তিনি উদ্ধার করেছেন। ডালপালা হাত দিয়ে সরিয়ে সরিয়ে এগোতে থাকে অর্ক। মনে একটু সন্দেহ আছে, বাবা এখনো এখানে আছেন তো? উনি যদি না থাকে তাহলে তো আর কোনো উপায়ই থাকে না অর্কর কাছে। ঠিক তখনই একটা বিকট গর্জন করে উঠল দূর প্রান্তের মেঘের দল। সাথে সাথেই শুরু হলো প্রবল বৃষ্টি। এক পা করে এগোতে এগোতে সামনে একটা বড় ঝোপ সরাতেই নজরে পড়ল একটা চালা ঘর। বৃষ্টির দাপট যেন আরও একটু বেড়ে গেল। অর্ক এগিয়ে চলে। রীতিমতো অন্ধকার এখন, একেবারে ভিজে চুপচুপে হয়ে গেছে। ছপাত ছপাত করে ঘরটির সামনে এসে দাঁড়িয়ে উঁচু কণ্ঠে ডাকে, বাবা আছেন? প্রথমবারেই সাড়া মেলে একটা উঁচু এবং ভারী কণ্ঠ। ভেতরে আয়, ভিজিস নে। এখনো যে গরুর গাড়ি হয় আর সেটা করে যে লোক যাতায়াত করে তাই জানা ছিল না। সূর্য মাথার ওপর গনগন করছে। দুপাশে ধুধু মাঠ, মধ্যিখানে একটা মেঠো এবড়ো খেবড়ো রাস্তা। সেটা ধরেই এগিয়ে চলেছে গরুর গাড়িটা। চালকের পরনে লুঙ্গি ও গলায় একটা ঝোলানো গামছা। কিছুক্ষণ পরপর তা দিয়ে ঘাম মুছে নিচ্ছে সে। সত্যি আজকে ভীষণ গরম। যাত্রী দুজন, অর্ক ও কালীশঙ্কর বাবা। মুর্শিদাবাদ থেকে আরও ভেতরে একটা ছোট্ট গ্রাম, তার উদ্দেশ্যে ছুটে চলেছে গরুর গাড়িটা। এখানে আমি গ্রামের নাম এবং যাকে ঘিরে ঘটা ঘটনা তাদের আসল নাম বলতে অপারক। অর্ক ডায়েরিতে তেমন কোনো উল্লেখ ছিল না, তবে শ্রোতাদের সুবিধার্থে আমি একটা কাল্পনিক নাম যথাসময় দিয়ে দেব। অর্ক আগেই সব জানিয়ে দিয়েছে যে ওরা আসছে এবং যথাসম্ভব সাহায্য করবার চেষ্টা করবে ঘোড়া গ্রামের ভোলানাথকে। ঘটনার বৃত্তান্ত পুরোপুরি জানতে পারেনি অর্ক, শুধু কিছু এলোমেলো ঘটনা যা রীতিমতো রাতের ঘুম কেড়ে নেবার জন্য কাফি। পুরোটা পৌঁছে ভোলানাথের মুখেই ওরা শুনবে। শান্ত স্নিগ্ধ একটা ছোট্ট গ্রাম, একটা ছোট্ট পুকুরও আছে এবং তাকে ঘিরেই আশেপাশে ছড়ানো ছিটানো দু চারটে ঘর। বাইরে থেকে বোঝবার কোনো উপায় নেই যে এদের এক একটা রাত কাটে এক একটা বিপর্যয়ের মতো। ভোলানাথের বাড়ির উঠোনে একটা খাটিয়া পাতা, তার ওপরেই অর্ক আর কালীশঙ্কর বাবা বসে, আর ঠিক তাদের নিচে ভোলানাথ। সে দুটো করে কথা বলছে আর চোখ মুছছে। ভোলানাথ বিপত্নিক এবং তার এক মেয়ে, নাম সৌভাগ্যী। ভোলানাথ বলল, বাবু, আমার মাইয়াটারে বাঁচান। ওর কষ্ট আর চোখে দেখা যায় না। দিন দিন নেতিয়ে পড়তাছে মেয়েটা। কালীশঙ্কর বাবা ভোলানাথের মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত গলায় বললেন, দেখ, যতক্ষণ তুই আমাদের পরিষ্কার করে না বলবি ততক্ষণ আমাদের কিচ্ছু করা সম্ভব নয়।
অর্ক কালীশঙ্করের কথায় সায় দিয়ে বলল, ভোলানাথ, তুমি গোড়া থেকে শুরু করো। এরপরে ভোলানাথ যা বলল তা অনেকটা এই রকম। সেদিন সৌভাগ্যের মা সংসার ত্যাগ করে পরলোকের দিকে পা বাড়ান। রাত তখন 2টো কি 2:30 হবে। শ্মশানযাত্রী সৌভাগ্যের বাবা আর 2-3 জন প্রতিবেশী। হরিধ্বনির আওয়াজ মধ্যরাতে কান্নার রোল এনেছিল সৌভাগ্যের চোখে। বারে বারে পিছিয়ে পড়ছিল সে। হঠাৎ করে এত বড় ধাক্কা মেনে নেওয়া অত সহজ নয়। ঘোড়াগ্রাম থেকে শ্মশান খুব বেশি দূরে নয়। সেদিনও আকাশে কালো মেঘ ঢাকা ছিল। কোথাও কোনো শব্দ নেই, কেবলই মৃদু স্বরে বলহরি হরিবোল বলে ক্রমাগত এগিয়ে চলেছে শ্মশান যাত্রীর দল। শ্মশানে পৌঁছতে 3টে বেজে যায়। কাঠ সংগ্রহ করে মৃতদেহ চিতায় তোলা হবে এমন সময় ভোলানাথের খেয়াল হলো, শুভু, মা মা কই রে মা? সৌভাগ্যের ডাকনাম শুভু। সে আশেপাশে নেই। উদয় হলো আরও একটা বিপদ। সৌভাগ্যের মনের অবস্থা ভালো নয়। যদি কিছু বেমক্কা কাজ করে বসে। চিতা ছেড়ে সবাই লাগলো সৌভাগ্যের খোঁজে। শুভু, কোথায় গেলি রে মা? মা মা কই রে মা? দেখা মিলল কিছু পরেই। খানিক তফাতে একটা গাছের নিচে গুড়ি মেরে পড়ে আছে। ছুটে যায় ভোলানাথ। তাকে তুলে ধরতে গিয়েই সে হাত সরিয়ে নেয়। শরীর প্রচণ্ড গরম, জ্বরে পুড়ে যাচ্ছে তার গা। মুখে কোনো কথা নেই। সে একবার চোখ তুলে তাকায়। ওই অন্ধকারের আলো আধারের মধ্যে ভোলানাথ স্পষ্ট দেখল সৌভাগ্যের চোখ লাল, 2টি চোখে হিংস্র দৃষ্টি। ভোলানাথ বলে ওঠে, এই হলো সেদিনের ঘটনা। কালীশঙ্করের মাথা ঝুঁকে যায়। চিন্তিতভাবে সে বলে ওঠে, তোর মেয়ে এখন কোথায়? ঘুমোচ্ছে বাবা, শরীরটা ভালো নাই ওর। ওকে ওকে খাইয়ে তাই ঘুম পাড়ায় দিছি। অর্ক এর মাঝে কোনো কথা বলেনি। হঠাৎ বলে উঠল, আচ্ছা, সৌভাগ্যের কি শুধু জ্বর নাকি আরও কিছু আছে পাশাপাশি? আর কোনো উত্তর দেয় না ভোলানাথ। চোখের কোণে একটা জলের রেখা দেখা দেয়। অর্ক আর কোনো প্রশ্ন করে না। ভোলানাথকে অনুসরণ করে ঘরে প্রবেশ করে ওরা। ঘরটা ছোট, জাল দেওয়া জানলার পাশে একটা ছোট্ট খাট। চাদরে জড়িয়ে শুয়ে আছে একটা বাচ্চা মেয়ে, বয়স ওই 15 কি 16 হবে। একটু আগে ভোলানাথের বর্ণিত হিংস্র চেহারার সাথে এই মেয়ের কোনো মিলই নেই। শান্ত শিথিল মুখে স্নিগ্ধতার আভাস, যেন সংসারের কুটকচালি এখনো এই নিষ্পাপ মনে পৌঁছায়নি। কালীশঙ্কর বাবা ঝোলা রেখে সৌভাগ্যের মাথায় হাত রাখে, চকিতে হাত সরিয়ে নেয়। বাবার চোখ এখন কপালে ওঠার জোগাড়। পর মুহূর্তে নিজেকে সামলে নেয়, কিন্তু একরাশ চিন্তার মেঘ যেন ফুটে ওঠে তার মুখে। অর্ক এগিয়ে যায় এবং তার নাড়ি পরীক্ষা করতে উদ্যত হয়। হার্টবিট স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি। গা জ্বরে পুড়ে যাচ্ছে, কিন্তু এত কিছুর প্রভাব যেন মেয়েটির মুখে ফুটেই ওঠেনি। ফের অর্ক প্রশ্ন করল, ভোলানাথ, তুমি সম্পূর্ণ আমাদের না জানালে আমরা কিন্তু তোমাকে সাহায্য করতে পারবো না। তুমি আমায় যা ফোনে জানিয়েছিলে সেটা বিস্তারিতভাবে আরও একবার বলো বাবার সামনে। ঠিক সেই সময়ে মেয়েটি চোখ খোলে। এক দৃষ্টে
কালীশঙ্করের দিকে তাকিয়ে আছে সে, আর কালীশঙ্করও কঠিন দৃষ্টি নিক্ষেপ করছে তার দিকে। সৌভাগ্যের চোখ এখন টকটকে লাল, মুখটা হালকা ফাঁক হয়ে গেছে, পাশ দিয়ে লালা গড়াচ্ছে এখন। কিছুক্ষণ আগের ওই স্নিগ্ধ মুখখানা এখন আর নেই, সেই একই মুখে এখন তীব্র হিংস্রতা। গোধূলি বেলা, আকাশে একটা হালকা গোলাপি ভাব, পাখিরা ঘরে ফেরার তোড়জোড় করছে। দূরে জমি থেকে গরুদের হাম্বা হাম্বা রব শোনা যাচ্ছে। পরিবেশ ভালো হলেও ভোলানাথ যা বলে চলেছে তা মোটেও ভালো নয়, বরং ঘোর দুর্ভাবনাজনক। এর থেকে মুক্তির একমাত্র আশা কালীশঙ্কর বাবা, কিন্তু তার কপালেও দুশ্চিন্তার ভাঁজ। ভোলানাথ বলে চলেছে, শ্মশান থেকে ফিরতে ফিরতে আমাদের ভোর হয়ে গেছিল। শুভর তখন গা পুড়ে যাচ্ছে জ্বরে। পাশেই একটা ডাক্তারখানা আছে, ওই বিনা পয়সায় রুগী দেখে। সে আসে এবং ওষুধ দিয়ে যায় তারে। জ্বর তখনকার মতন একটু কমেও যায়, কিন্তু শুভর হাব ভাব যেন অনেকটাই পাল্টে গেছে। সারাক্ষণ সারাক্ষণ কি যেন একটা শোকে, কথা খুবই কম বলে। খাওয়া দাওয়াতে যেন কোনো রুচি নাই। দুপুরের ভাতটাও খাইল না। সেদিন আর জ্বর আসে নাই, ভাবলাম বোধহয় ঠান্ডা লাগার জন্য হইছে, কিন্তু আসল ঘটনা ঘটল সেই দিন রাতে। বলতে বলতে আবার চোখ ভিজে আসে ভোলানাথের। গামছা দিয়ে মুছে নিয়ে আবার বলে সে, ওই রাত 3টে হইব। ঘুম ভেঙে গেল আমার দরজা খোলার শব্দে। কি হলো হঠাৎ এত রাতে আবার দরজায় কে? এখানে একটু একটু বলে রাখি যে আমার ঘরটা ওই শুভুর ঘরের পাশে। ওই যে দরজাটা, ওইটা খুলে প্রথমে আমার ঘর, সেটাকে টপকে ওর ঘরে যেতে হয়। তড়িঘড়ি করে ডাকাতের ভয়ে একখানা লাঠি নিয়ে দরজার দিকে এগোচ্ছি, হঠাৎ খুলে গেল দরজাটা। দরজার ওপারে শুভু। রীতিমতো চমকে উঠলাম আমি। ওকে অমন অবস্থায় আমি কোনোদিন দেখি নাই। মাথার চুল সব এলোমেলো, পরনের জামাটাও এদিক ওদিক ছেঁড়া, চোখ ঘোর রক্তবর্ণ, আর মুখের দুপাশে রক্তের ছাপ। এই অবধি বলে থামল ভোলানাথ। কিছুক্ষণ নিচের দিকে তাকিয়ে অন্যমনস্কভাবে আবার বলতে শুরু করলো, মেয়ের বাবা আমি। ওর এই অবস্থা দেখে নানা রকম দুর্ভাবনা জড়ো হচ্ছিল মনে। কেউ ওর সর্বনাশ করলো না তো? ওকে বেশ ক্লান্ত লাগছিল, কেমন যেন একটা ঘোরের মধ্যে আসে। আমি তড়িঘড়ি করে ওকে নিয়ে শুইয়ে দিলাম। গায়ে তখন জ্বর নাই, ঠান্ডা। আমি কোনো রকম প্রশ্ন করি নাই ওকে সেই সময়। রক্ত লাগার জায়গাগুলোকে পরিষ্কার কইরা দেই। ওই তন্দ্রাচ্ছন্ন ক্লান্ত মুখে এসে একটা কথাই বারবার বিড়বিড় করে চলেছে, মা। চোখের কোণে আবার জল ভোলানাথের। এবার সে আর মুছবার চেষ্টা করল না। অশ্রুধারা 2 গাল জুড়ে নেমে এলো। অর্ক ভোলানাথের পিঠে হাত রেখে বলল, ভেঙে পড়ো না ভোলানাথ, আমাদের যতটা সম্ভব আমরা নিশ্চয়ই চেষ্টা করব। এর পরের দিন ভোরবেলা রোজকার মতন ঠাকুর প্রণাম করে কলতলায় এসে হাত মুখ ধুতাছি। রতন জ্যাঠা হন্তদন্ত হয়ে এই দিকেই আইতেছিল। রতন চাটুসে আমাদের গ্রামের পঞ্চায়েতের প্রধান। ওনাকে ওরকম দেখে হাঁক পারলাম, ও রতন জ্যাঠা, কোথায় যাইতেছেন এই ভোরবেলা? রতন চাটুসে মশাই নিজের নাম শুনে একটু দাঁড়াইয়া বলল,
তুই এখনো জানিস না? আরে গ্রামের সর্বনাশ হয়ে গেছে। ওপাড়ার সুজন মিস্ত্রি ওর বউটাকে কাল রাতে কারা যেন খুন করেছে। আমি চললুম দেখি গিয়া কি হইল। এরপর সেদিনে অনেকের কাছেই খবরটা পাইলাম। মোটামুটি সবার কাছ থেকে শুই না এইটুকু স্পষ্ট হইল যে সুজনের বউ কাল রাতে বাসন মাজতে পুকুর পাড়ে যায়। পুকুরটা তাদের ওই বাড়ির পাশেই। পুকুরের পরে একটা বাঁশ বন। হঠাৎ সুজন তার বউয়ের একটা আর্ত চিৎকার শুনতে পায়। শূন্য এসে দৌড়ে যায় পুকুর পাড়ে। ততক্ষণে সব শেষ। একটা কালো ছায়া পিছনের বাঁশ বনে দৌড়ে মিশা যায়। পুকুর পাড়ে পড়ে থাকে তার স্ত্রী রক্তাক্ত দেহে। একটু ভালো করে দেখলি বোঝা যায় যে কোনো জন্তু ওকে আক্রমণ করেছিল। ওর ধারণা ওই কালো ছায়াটা ওই জন্তুরই এবং সেই তার সর্বনাশটা করছে। আর এই কথাটাই নানান লোকের মুখে ঘুইরা রতন জ্যাঠার কানে আইছে যে সুজন মিস্ত্রির বউ খুন হইছে। কালীশঙ্কর বাবা মৌন। অন্ধকার নেমে এসছে প্রায়। ঝিঝিদের কলরব শুরু হয়েছে বেশ অনেকক্ষণ ধরেই। বাবার চোখ বন্ধ। সে এক মনে শুনছে ভোলানাথের কথা। ক্ষণে ক্ষণে তার মুখ কঠিন হয়ে যাচ্ছে কোনো একটা অজানা আশঙ্কায়। যেন উনি অনেক আগেই বুঝে গেছেন এই ঘটনার গাঢ়ত্ব। দূরে কোথাও কারো বাড়িতে শঙ্খ বেজে উঠল। ভোলানাথ উঠে ঘরের ভেতর থেকে একটা প্রদীপ এনে তুলসী তলায় রাখল। হাত জোর করে নমস্কার করল। তার দেখা দেখি অর্ক ও কালীশঙ্কর দুজনেই উঠে দাঁড়িয়ে নমস্কার করল। এতক্ষণে কালীশঙ্কর বাবা মুখ খুললেন। জয় মা, মাগো রক্ষা করো মা। চারিদিক অন্ধকার। দূরে কোথাও কোথাও মোমবাতির শিখা দেখা যাচ্ছে। সবাই নিজেদের তুলসী তলায় প্রদীপ দেখাচ্ছেন। বেশ একটা মনোরম ভাড়াগেয় পরিবেশ। অর্ক জিজ্ঞেস করল, ভোলানাথ, তোমাদের এখানে কারেন্ট নেই? আসে, কিন্তু বেশ অনেক দিন হইল কারেন্ট আসে নাই। বড়সড় একটা গন্ডগোল হয়েছে নাকি বিদ্যুতে। সৌভাগ্যকে জাগিয়ে বিকেলের খাওয়াটা দিয়ে একটা হ্যারিকেন ভেতরে রেখে ও অন্যটা নিয়ে এসে ভোলানাথ বসল। খাওয়া বলতে ওই মুড়ি আর বাতাসা। অর্ক আর কালীশঙ্কর বাবার জন্য এক বাটি মুড়ি ও বাতাসা নিয়ে এসছে সে। সবাই এক মুঠ করে নিতেই ভোলানাথ বলতে শুরু করলো, এরপর থেকে প্রতি রাতে কেউ না কেউ মারা পড়তে লাগলো। ছেলে, বুড়ো, মেয়ে, বাচ্চা, কারোই রেহাই নাই। আর সবচেয়ে ভয়ঙ্কর আর সবচেয়ে চিন্তার বিষয় যেটা, যার জন্য আপনাদের সকলকে এখানে ডাকা, সেইটা হইল শুভর প্রতি রাতে ওই একই রূপ। সকালে উঠে যতবার তাকে এই নিয়ে প্রশ্ন করি, একটাই উত্তর, আমি জানি নে বাবা, আমি কিছু জানি নে। আর কিছু বলতে পারে না মেয়েটা। দিন দিন ওর শরীরটা খারাপ হইতে থাকে। ডাক্তার বুদ্ধি কেউই কিছু বলতে পারে না। একদিন আমি ওর পিছু নিলাম। ও যায় কোথায়? এত রাতে কাউকে না বইলা ও বাড়ি থেকে বাইর হয় কেন? সেদিন আমি যা দেখলাম, আজ তা বিশ্বাস করতে ভয় হয়। দুলু মিয়া রাতের বেলা সে মাছ ধরে আর সকালে সেটা আমাদের গ্রামের বাজারে গিয়া বিক্রি করে। সেদিনও ঠিক ওই একই অভ্যেস মতন নদীর পাড়ে দাঁড়াইয়া জাল গোছাইতেছিল। শুভু ওর সামনে যায়। শুভুর হাব ভাবটা কেমন যেন অন্যরকম ছিল। একটু একটু খোঁড়াতে খোঁড়াতে সে সামনে যায় দুলু মিয়ার। দুলু মিয়া ওরে ভালোভাবেই চেনে। বেশ অবাক হইয়া সে তাকে কিছু একটা বলতে যাবে, ঠিক সেই সময় একটা অঘটন ঘটে যায়। শুভু দুই হাত দিয়া ওর মাথাটাকে ধরে সজোরে ঢুকে দেয় নৌকার একটা কোনায়। সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়ে দুলু মিয়া। তারপরের ঘটনাটা আমার
বর্ণনায় কুলোবে না। ওই পৈশাচিক দৃশ্য দীক্ষা আমি সেই দিন ওখানে বমি কইরা ফাইলেছিলাম। শুভু দুলু মিয়ার উপরে সরে বসে আঙুল দিয়া খুবলে আনে ওর ঘাড়ের কিছুটা অংশ। তারপর যেন পরম তৃপ্তিতে মুখে পুড়ে দেয়। আমি আর নিতে পারি নাই, কোনো মতে টলতে টলতে বাড়ি ফিরি সেদিন। পরদিন ভোরবেলায় অর্ক দাদাবাবুকে টেলিফোন করি সাহায্যের জন্য। ওনার কথা আমি আগে পড়েছিলাম খবরের কাগজে। এটা তো ক্যানিবালিজম, অর্ক বলে ওঠে। অবাক ও উৎসুক মুখে তাকিয়ে থাকে ভোলানাথ। এরকম ঘটনা বহু জায়গায় বহুবার হয়েছে, ইতিহাস খুঁজলেও পাবে। আবার এখনকার সময়ও যদি এর উদাহরণ চাও তো তাও আছে। এর জন্য প্রপার কাউন্সিলিং দরকার। কালীশঙ্কর বাবা একটু নড়ে চড়ে বসে বললেন, শোন, যা বলছি মন দিয়ে শোন। এসব ক্যানিভ্যালি ট্যানিভ্যালি কী সব বললি, ও তো বুঝি না। তবে যা বুঝেছি তা মোটেও অত সহজ না। এর হাত থেকে মুক্তি পাওয়া অত সোজা না। দেরি করবার সময় নেই, যা করবার আজই করতে হবে। প্রথমে কয়েকটা প্রশ্নের উত্তর দে তো। কিন্তু বাবা তো অর্ককে থামিয়ে দিয়ে কালীশঙ্কর বাবা ফের বলল, গ্রামে এর মধ্যে কি কোনো পুজো বা যজ্ঞ হয়েছিল? না, সেই রকম তো কিছু শুনি নাই। কোনো সাধু কি গ্রামে এসেছিল? তাও ঠিক বলতে পারবো না। কপালে দুশ্চিন্তার ভাঁজ কালীশঙ্কর বাবার। বাবা, আমার সাহায্য করুন। আমার আর কেউ নাই, ওই একটাই মেয়ে আছে। এই চরম বিপদে আমি কারো কাছে সাহায্য চাইতে পারতাছি না। গ্রামের লোকেরা যদি জানতে পারে একবার, তাহলে তাহলে ওকে ওইরা মাইরা ফেলবে। তোর মেয়েকে এখানে নিয়ে আয়। মেয়েকে ডেকে আনতে ঘর মুখ হল ভোলানাথ। কালীশঙ্কর বাবা অর্কর দিকে মুখ করে বললেন, তোদের এসব মাথায় ঢুকবে না রে। 22-23 বছর ধরে বিজ্ঞান পড়া মস্তিষ্ক এসব মানবে কেন? তবে কিছু জিনিস থাকে যা আমাদের দৃষ্টির আড়ালে প্রতিনিয়ত ঘটে চলেছে। ঠিক যখন দুটো জগৎ কিছুর দ্বারা বা কারোর জন্য মিলেমিশে যায়, বিপত্তি তখনই ঘটে। আর এইটাও সেরকমই কিছু বলে আমার ধারণা। অর্ক কিছু একটা বলতে যাচ্ছিল। ভোলানাথ হন্তদন্ত হয়ে দৌড়ে এসে বাবার পা জড়িয়ে ধরল, কাঁদতে কাঁদতে বলল, শুভু নাই ঘরে বাবা, শুভু নাই ঘরে, শুভু নাই ঘরে, শুভু নাই। অর্ক কথাটা শুনেই দৌড় লাগালো বাড়ির পেছনের দরজা লক্ষ্য করে। সামনে দরজা দিয়ে বেরোলে ওদের নজরে পড়তো, কিন্তু তা হয়নি। তাহলে নির্ঘাত পেছনের দরজা দিয়েই বেরিয়েছে। একটা মেঠো রাস্তা সোজা চলে গেছে একটা বাঁশ বন ভেদ করে। অর্ক বেশ কিছুটা গিয়েও কোনো ফল হলো না। ফিরে এসে হাঁপাতে হাঁপাতে বসে পড়ল অর্ক। এবার কি হবে? কালীশঙ্কর বাবা বললেন, এখন একটাই উপায়, লোভ। মানে? মানে? প্রায় সঙ্গে সঙ্গে একসাথে প্রশ্ন করে দুজন। অত বোঝানোর সময় নেই, তাড়াতাড়ি একটা ছুরি নিয়ে আয় আর এই শ্মশানের রাস্তা বাতলে দে। ছুরিটা এনে হাতে দিতেই কালীশঙ্কর বাবা একটা অভাবনীয় কাজ করে বসল। বুকের কাছের কিছুটা মাংস সে খুবলে আনলো। গোল গোল করে রক্ত বেরোতে লাগলো সেখান থেকে। শ্মশানের রাস্তা কোন দিকে? এই কাণ্ড দেখে অর্ক ও ভোলানাথ দুজনেই হতভম্ব। হাত তুলে রাস্তা দেখিয়ে দেয় ভোলানাথ। চল আমার সাথে। বলে ভোলানাথের দেখানো রাস্তায় তিনজন ছায়ার মতন দৌড়তে থাকে শ্মশানের উদ্দেশ্যে। আর কালীশঙ্কর বাবার বুকের ক্ষতস্থান থেকে টপ টপ করে রক্ত পড়তে থাকে রাস্তার উপরে। আকাশ ঘোর কালো মেঘে ঢেকে গেছে। বৃষ্টি আসন্ন।
বিদ্যুতের প্রতি ঝলকানিতে রাস্তা ক্ষণিকের জন্য আলোকিত হয়ে আবার যেন মিশে যাচ্ছে অন্ধকারে। বেশ কিছুক্ষণ এভাবে চলবার পর 3 ছায়ামূর্তি শ্মশানের সামনে উপস্থিত। আকাশে তখনও মেঘের গুরু গুরু ডাক। এরপর কালীশঙ্কর অর্ক ও ভোলানাথকে কি কি করতে হবে তা বুঝিয়ে দেন এবং ঝোলা থেকে একটা লাল কাপড় বের করে অর্কর হাতে দিয়ে বললেন, এবার দুজন কোনো ঝোপে ঝাড়ে গিয়ে লুকিয়ে থাক। এটা বলেই কি যেন একটা শুকবার চেষ্টা করলেন। এই গন্ধটা বেশ অনেকক্ষণ ধরেই পাওয়া যাচ্ছে, কিন্তু এত উত্তেজনার মধ্যে কেউই তার লক্ষ্য করেনি। একটা পচা দুর্গন্ধ, কোনো ইঁদুর বা বেড়াল মরা পচা গন্ধ নিশ্চয়ই। এরকম গন্ধ শ্মশানে হামেশাই পাওয়া যায়। কালীশঙ্করের ক্ষতস্থান থেকে রক্ত চুইয়ে পড়া স্রোত এখন অনেকটাই শিথিল। কি একটা গাছের পাতা ছিঁড়ে তার রসটা চিপে নিজের ক্ষতস্থানে লাগিয়েছেন তিনি। সেই সময় অর্ককে কানে কানে কিছু একটা বলে দিলেন কালীশঙ্কর বাবা। অর্ক মাথা নেড়ে এগিয়ে যায়। কালীশঙ্কর কিছু কাঠ জোগাড় করে, ঝোলা থেকে দেশলাই বার করে আগুন দেয় তাতে। বসে পড়লেন তার সামনে। পরনের আলখাল্লাটা খুলে রাখলেন পাশে। ঝোলা থেকে আরও কিসব বার করলেন, কিন্তু আসল উপকরণ সেটা কোথায় পাবেন? শ্মশানে ঢোকা মাত্রই তার আর বুঝতে কিছুই বাকি নেই যে কি হয়েছে। সেই অনুযায়ী নির্দেশও দেওয়া আছে অর্ককে। অর্কর তীক্ষ্ণ দৃষ্টি তখন তার নাকের ভরসায় এগোচ্ছে ওই সেই গন্ধটা লক্ষ্য করে। ভোলানাথের মুখে কোনো কথা নেই, সে যেন অন্য কিছু একটা ভাবছে। ভুরু দুটো কুচকোনো, নিজের মনেই অনুসরণ করে চলেছে অর্ককে। ফোনের ফ্ল্যাশ লাইটের সাহায্যে একটা ঝোপের ধারে চোখ আটকে যায় অর্কর। সামনে সেই মরা পচা গন্ধর উৎস। তীব্র একটা ভোটকা গন্ধে বমি পেয়ে যায়। শেয়াল কুকুরে ছিঁড়ে খাওয়া একটা মনুষ্য দেহ, যার কঙ্কালটাই এখন অবশিষ্ট। সেই বিভৎস দৃশ্য সত্যি কোনো শহুরে মানুষদের পক্ষে কল্পনারও অতীত। কিন্তু কি করা? অর্ককে যা বলা হয়েছে তা ওকে করতে হবে, আর কোনো উপায় নেই। ওই লাল কাপড় দিয়ে পচা মাংস মাখানো মোড়ার খুলিটা মুড়ে নিয়ে ফিরে আসে কালীশঙ্কর বাবার সামনে। তখন সে চোখ বন্ধ করে ধ্যানে বসে। অর্ক ফিস ফিস করে বলে, বাবা, পেয়ে গেছি। হাতের ইশারায় সেটা আগুনের সামনে রাখতে বলে তাকে চলে যেতে বলে। বাধ্য ছেলের মতন আজ্ঞা পালন করে সে ফিরে আসে সেই ঝোপের পেছনে, হাতে সেই লাল কাপড়। ভোলানাথ ছলছলে চোখে তাকিয়ে আছে অর্কর দিকে। এবার শুধুই প্রতীক্ষা। কতক্ষণ যে ওরা ওখানে ওভাবে বসে আছে তা ঠিক নেই। ওদিকে কালীশঙ্কর এক জায়গায় বসে কী সব যেন করে চলেছে। মাঝে মাঝে আগুনের শিখা দাউ দাউ করে জ্বলে তার শক্তির আস্ফালন করছে। হঠাৎ সামনের গ্রামের রাস্তার দিক থেকে লতা পাতার মর্মনানির আওয়াজ পাওয়া গেল। অর্ক আর ভোলানাথের দৃষ্টি এখন সেই দিকে। কালীশঙ্কর নির্বিকার। সামনের ঝোপ থেকে বেরিয়ে আসলো একটা ছায়া মূর্তি। কোনো একটা চার পেয়ে জন্তু বোধ হলো। ধীরে ধীরে একটু নিচু হয়ে যেন কিছু একটা শুকতে শুকতে এগিয়ে আসছে আগুনের দিকে। সেই ছায়া মূর্তির আসল রূপ ধীরে ধীরে
স্পষ্ট হয়। চমকে ওঠে ভোলানাথ, এই যে সৌভাগ্যী। কিন্তু কিন্তু তখন তার চোখে মুখে শারীরিক চালচলনে একটা মানুষের কোনো মিল নেই। সে এগিয়ে আসছে হাত ও পায়ের সাহায্যে। ভোলানাথ উঠে দৌড়তে যায়। ঠিক সেই মুহূর্তে একটা অভাবনীয় ঘটনা ঘটে গেল। অর্ক ভোলানাথের হাত ধরে হ্যাচকা টান মেরে তাকে মাটিতে ফেলে দিল এবং এক লাফে ঝোপ থেকে বেরিয়ে এসে দৌড় লাগায় সৌভাগ্যের দিকে। চোখের নিমেষে লাল কাপড়টা চেপে ধরে তার মুখে। একটা বিকট জান্তব চিৎকার করে ওঠে সৌভাগ্যী। তার গায়ের শক্তি এখন আর 5টা সাধারণ মানুষের মতন নয়। এক ধাক্কায় ছিটকে যায় অর্ক। ঠিক তখনই একটা পাশবিক পরিস্থিতির সম্মুখীন হয় অর্ক। সৌভাগ্যী বা সৌভাগ্যের মতন দেখতে যেই হোক, সে ছুটে আসে অর্কর দিকে আক্রমণের উদ্দেশ্যে। অর্ক দু হাতে তাকে ঠেকিয়ে রাখবার চেষ্টা করতে উদ্যোগী হয়, কিন্তু ঠিক সেই সময় সে নিস্তেজ হয়ে লুটিয়ে পড়ে তার পাশে। সৌভাগ্যী পড়ে যেতেই কালী শঙ্কর বাবার কালো কালি দিয়ে লেপা মুখটা স্পষ্ট হয় অর্কর চোখের সামনে। কালী শঙ্কর বাবা তখন এক হাতে ওই মরার মাথাটা ধরে এবং তার থেকে খসে পড়ছে অবশিষ্ট কিছু পচা গলা মাংস। পরের দিন ভোরবেলা সকলেই বেশ ক্লান্ত। রাতে ওই মরা দেহটা পুড়িয়ে ফিরতে ফিরতে 3টে বেজে গেছিল। সৌভাগ্যী ওখানেই জ্ঞান হারায়। তাকে পিঠে করে নিয়ে এসছে ভোলানাথ। এখন সৌভাগ্যী ঘুমোচ্ছে। কালীশঙ্কর, ভোলানাথ আর অর্ক কিছুক্ষণ বিশ্রাম নিয়ে এখন দুয়ারে বসে। অর্ক বলল, কালী বাবা, এবার একটু ব্যাপারটা খুলে বলো। কিছুটা বুঝেছি, কিন্তু অনেক কৌতূহল আছে। তোদের খালি কৌতূহল, উফ। আচ্ছা, সৌভাগ্যী ওরকম কেন করছিল রাতের বেলা? কালীশঙ্কর এবার একটু থেমে বলতে শুরু করলেন। এখানে আসা মাত্রই মনটা কু ডাকছিল। আর যখন সৌভাগ্যী মাকে দেখতে ভেতরে গেলাম, তখন মোটামুটি অনেকটাই পরিষ্কার আমার কাছে। তবু একটা সন্দেহ ছিল, আর সেটাই নিরসন করল ভোলানাথ সৌভাগ্যীকে অমন দৃশ্যে বর্ণনা করে। এসব একমাত্র তখনই সম্ভব যখন কোনো উদ্দেশ্যে কেউ ইচ্ছা করে কারোর উপরে তন্ত্রমতে ক্রিয়া করে, এবং যার ফলে যাকে উদ্দেশ্য করে ক্রিয়া তাকে ভর করে নবজাগরিত পিশাচ অথবা সেই তান্ত্রিক এত বলবান নয় যে সে কোনো পিশাচ সাধনা করে তাকে বশীভূত করতে পারে, এবং তার অসমাপ্ত যজ্ঞের ফলে সেই পাতাল লোক থেকে উঠে আসা পিশাচ সেই সাধককে তার প্রথম শিকার বানায়। কিন্তু কি বলতো, এদের বড় খিদে, বড় তৃষ্ণা, আর এদের খাবার কি তা নিশ্চয়ই বলে দিতে হবে না। সাধারণত দুর্বল রাশির কাউকে ভর করে এরা, এবং তাকে অবলম্বন করে লুকিয়ে থাকে মনুষ্য সমাজে। আর এখানে সেই অভাগী ভোলানাথের মেয়ে সৌভাগ্যী। অর্ক আর ভোলানাথ এক মনে কালী শঙ্করের কথা শুনছে। পিছনে কখন যেন সৌভাগ্যী ঘুম থেকে উঠে এসে দরজার আড়ালে দাঁড়িয়ে সব শুনছিল। কিন্তু এদেরকে আমাদের সমাজ থেকে পাতাল লোকে পাঠানো অত সহজ না। সামান্য কিছু ভুল, তৎক্ষণাৎ মৃত্যু। এর আগে আমি এই কাজ করেছি একবার সুন্দরবনের এক আদিবাসীদের গ্রামে, তাই আমার নিয়ম জানা ছিল। এদেরকে প্রথমে লোভ দেখাতে হয়, রক্তের লোভ, মাংসের গন্ধ। তাই জন্যই আমার কালকের ওই আচরণ। আমার কাটা জায়গা থেকে ঝরা রক্ত ওকে পথের হদিশ দেয়, এবং সে উপস্থিত হয় শ্মশানে।
আর ওই শ্মশানে যেই দেহটা ছিল, হাত খাওয়া পচা গলা মৃতদেহ, ওটাই সেই তান্ত্রিকের শরীরের অংশবিশেষ, যার ডাকে এই পিশাচের আগমন। এমন অবস্থায় একমাত্র ওই তান্ত্রিকের দেহকে মন্ত্রের সাহায্যে শক্তি প্রদান করে পিশাচকে বশ করা যায়। তারপর ওই দেহটি পুড়িয়ে দিলেই পিশাচের মুক্তি। কালীশঙ্কর এবার থামল, কিন্তু কেউই আর একটা কথাও বলল না। সবাই ঘুম মেরে বসে রয়েছে। পেছনের দরজায় ঠুক করে একটা আওয়াজ হতেই সবাই পেছনে তাকালো। সৌভাগ্যের চোখের জল নিঃশব্দে গড়িয়ে চলেছে দুগাল বেয়ে। আর একজন বাউল আপন মনে গাইতে গাইতে বাড়ির সামনে দিয়ে দিগন্তে মিলিয়ে গেল। চাতক প্রায়র নিশি যে আছে কালো শোষী, হব বলে চরণ দাসী, ও হবে বলে চরণ দাসী। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষেরই সনে, আমার মনের মানুষেরই সনে। ও মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষেরই সনে, ও আমার মনের মানুষেরই সনে। তো কেমন লাগলো আজকের গল্প? কমেন্ট করতে পারো, কিংবা আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামেও জানাতে পারো। আমার ফেসবুক আইডি SD সৃজন এবং ইনস্টাগ্রাম হচ্ছে SD সৃজন 620। তো ভালো থেকো, ভালো রেখো, আর আমি আরজে সৃজন সাইনিং অফ।